আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2, এপিসোড 2। স্কুলের দ্বিতীয় দিনে কুন্তি আর ভুল করল না। ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে আগে বেশ খানিকটা ময়দাটা মেখে রাখল, তারপর অন্য কাজ শুরু করল। এমনিতেই স্কুলে যখন টিফিন খাবে তখন লুচিটা ঠান্ডাই খাবে, তাই একটু পরেই লুচি ভাজবে বলে ঠিক করল। কুন্তির মাথায় একটা বুদ্ধি এসেছে। কুন্তি ঠিক করেছে জয়ার জন্য যে টিফিন বানানো হবে ওই একই টিফিন মুখপুরিকেও দেওয়া হবে, তাহলে মনোরমা দেবী কিছু বলতে পারবেন না। একটা পথ বন্ধ হলে আরো 10টা পথ খুলে যায়। মনোরমা দেবী যতই বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন, মুখপুরি সেই বাধা ঠিকই উতরে যায়। কুন্তির বুদ্ধির জন্যই আজ মুখপুরিকে লুচি আর আলুর তরকারি অবশেষে দিতে পারল। শুধু যেদিন বাইরে থেকে কোনো খাবার আসে মুখপুরির জন্য সেদিন আর কিছু রাখা হয় না, সবটুকুই জয়াকে দিয়ে দেওয়া হয়। তাতে কিছু যায় আসে না মুখপুরির। কুন্তি যা টিফিন করে দেয় সেটাই ভীষণ আনন্দে চেটেপুটে খায়। পরের দিনও যখন মুখপুরি কুন্তিকে হাত ধরে টানতে টানতে স্কুলে নিয়ে গেল, কুন্তি বুঝল এরপর থেকে আর কুন্তির আসার দরকার পড়বে না। যদিও মনোরমা দেবী এখনো গাড়ি ভাড়াটা দেননি। আর কয়েকটা দিন দেখে মনোরমা দেবীর কাছে কুন্তি নিজেই গাড়ি ভাড়াটা চেয়ে নেবে, আর যদি না দেয় তাহলে তো বড়বাবু আছেনই। মুখপুরিকে স্কুলে ঢোকাতেই সবিতার নাতি এসে কুন্তির আঁচল ধরে টান দেয়। সবিতা যেন অপেক্ষা করছিল কুন্তির জন্যে, যাকে বলে পথ চেয়ে বসে থাকা। কুন্তিকে দেখতে পেয়েই নাতিকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। গতকাল কুন্তিকে একটু কম সময় পেয়েছে বলে আজকে আর ছাড়াছাড়ি নেই। আজকে আর কিছুতেই ছাড়বে না। আজ পুরোটা দিন কুন্তিকে সবিতা আঁকড়ে ধরে রাখবে। কুন্তি ভেবেছিল মুখপুরিকে স্কুলে ঢুকিয়ে অন্যদিকে চলে যাবে। রোজ রোজ কারুর বাড়িতে যাওয়া কি ঠিক? কিন্তু কে জানতো সবিতার নাতি এমন আঁচল ধরে টান দেবে। কুন্তি সবিতার বাড়িতে যেতে খুবই লজ্জা পাচ্ছে। হাত একেবারে খালি, কিচ্ছুটি নেই। সবিতার নাতি নাতনিদের জন্য যে কিছু দেবে সেই উপায়ও নেই। সবিতা মনে হয় কুন্তির অবস্থাটা বুঝতে পারে, তাই কিছুক্ষণ পরে নাতি নাতনিদের ডেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, এই দিদা তোমাদের টাকা দিয়েছে, তোমরা ইচ্ছে মতো কিছু কিনে খেও। সবিতা যে এমন করবে সেটা কে জানতো। সবিতা যেন কুন্তিকে আরো ঋণী করে দিচ্ছে। কুন্তি সেই ঋণ শোধ করার জন্য সবিতার রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। আজ পুরো রান্না করবে কুন্তি। সবিতা বারবার মানা করা সত্ত্বেও কুন্তি একটুও কথা শোনে না। সবিতা ভেবেছিল আজকে সারা দিন কুন্তির সঙ্গে গল্প গুজব করবে, আর কুন্তি রান্নাঘরে ব্যস্ত হয়ে গেল। সবিতার মন খারাপ পুরোটাই এক নিমেষে উধাও হয়ে গেল যখন দুপুরে সবাই খেতে বসলো একসাথে। কি যে অপূর্ব স্বাদ হয়েছে রান্নার, সেটা বলার নয়। সবাই যেন একেবারে হাত চেটে পুটে খাচ্ছে। বাসন মনে হয় আজ আর মাজতেই হবে না। থালা একেবারেই পরিষ্কার, কেউ কিচ্ছুটি রাখেনি। খাওয়া দাওয়া হয়ে গেলে হাতে পান নিয়ে সবিতার ঘরে গিয়ে সবিতার পালঙ্কে একসাথে শুয়ে সে কি গল্প। আজ কিন্তু সবিতার একটুও মন খারাপ হয়নি কুন্তি যখন বাড়ি যায়। বুকের ভেতরটা যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে। এত শান্তি অনেক দিন পর সবিতা পেল। কুন্তি যাওয়ার আগে কথা দিয়ে গেল মুখপুরিকে নিয়ে পুজোর সময় একদিন অবশ্যই সবিতার বাড়িতে ঘুরে যাবে। স্কুল থেকে ফিরে কুন্তি দেখে দরজাটা হাট করে খোলা। মুখপুরি দরজা খোলা দেখে কুন্তির হাত ছাড়িয়ে দৌড়ে ঘরে ঢুকে দেখে একটা লোক কি যেন করছে। চিৎকার করে কুন্তিকে ডাকে। কুন্তি ঘরে এসে দেখে একটা লোক টিউবলাইট লাগানোর ব্যবস্থা করছে। কুন্তি মুখপুরিকে শান্ত হতে বলে, বড়বাবু তোমার পড়ার জন্যই ঘরে টিউবলাইটের ব্যবস্থা করছেন। সেই টিউবলাইট লাগানোর জন্যই
উনি এখানে এসেছেন। মুখপুরি খুব খুশি হয় এই কথাটা জেনে যে বাবা কত খেয়াল রেখেছেন। মুখপুরি এটা জানে না এসব কুন্তির জন্যই হচ্ছে। জয়ার মাস্টার মশাইয়ের কাছেই মুখপুরি পড়াশোনা করে, কিন্তু মাস্টার মশাইয়ের তেমন কোনো খাটনিই হয় না। মুখপুরির যেখানে ওর অসুবিধা হয় সেইটুকু জায়গা শুধু দেখে নেয়, বাকিটা সমস্তটাই ও নিজে নিজেই করে। আসলে স্কুলে যা পড়ানো হয় মুখপুরি খুব মন দিয়ে সেগুলো শোনে আর খাতায় লিখে রাখে, তাই অতিরিক্ত আর কিছু তেমন পড়তে হয় না। স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষায় মুখপুরি সবেতেই 100-তে 100 পেয়েছে। কোনো মাস্টার মশাই বা দিদিমণি মুখপুরির খাতা থেকে একটা নাম্বারও কাটতে পারেননি, মানে কাটার সুযোগ পাননি আর কি। এত সুন্দর গুছিয়ে উত্তর দেওয়া আর পরিষ্কারভাবে লেখা দেখে কেউ নাম্বার কাটার সুযোগই পায়নি। এতদিন পর্যন্ত কানন ক্লাসে ফার্স্ট হতো, সেই কাননকে মুখপুরি হারিয়ে দিয়েছে। কাননের মা বাবা এসে স্কুলে রাগারাগি করলে প্রধান শিক্ষক মশাই যখন মুখপুরির খাতাটা তাদের সামনে ধরিয়ে দেন তখন তারা নিজেরাই চুপ হয়ে যান। কানন কিন্তু বেশ রেগে যায়, অপেক্ষা করে থাকে মুখপুরিকে কিভাবে জব্দ করা যায়। কুন্তি আর মুখপুরির মন খারাপ করতে চায় না, তাই রেজাল্টটা নিয়ে বড়বাবুর কাছে ও নিজেই গেল। বড়বাবুর হাতে রেজাল্টটা ধরিয়ে দিয়ে বলল, এই দেখো বড় বাবু, তোমার মেয়ের হাফ ইয়ারলির রেজাল্ট। বিশ্বম্ভর বাবু কুন্তিকে কিছু বলতে পারেন না। রেজাল্টটা নিয়ে একবার চোখ বুলিয়ে একটু হতবাক হয়ে যান। বিশ্বম্ভর বাবুর মুখ দেখে কুন্তি কিছুই বুঝতে পারল না যে বড়বাবু খুশি হয়েছে নাকি বিরক্ত হয়েছেন। মনোরমা দেবীকে রেজাল্ট দেখানোর কোনো প্রশ্নই আসে না, তাই মাস্টারমশাই যখন পড়াতে আসেন মুখপুরি নিজেই তার রেজাল্ট নিয়ে মাস্টারমশাইয়ের হাতে দিয়ে প্রণাম করে। মাস্টারমশাই রেজাল্ট দেখে খুশি হয়ে মনোরমা দেবীকে ডেকে বলেন, মিষ্টি খাওয়াবেন না? এত ভালো রেজাল্ট করেছে আলো। জয়া যেন রাগে ফুঁসছিল, কারণ জয়ার রেজাল্টটা তেমন একটা ভালো হয়নি। মনোরমা দেবী বেজার মুখ করে গোটা কতক মিষ্টি কুন্তির হাত দিয়ে পাঠিয়ে দেন মাস্টারমশাইয়ের কাছে। পরীক্ষা শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, সামনে পুজোও এসে গেছে। সবাই জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত, শুধুমাত্র মুখপুরি বাদ দিয়ে। সে তার পড়াশোনাতেই ব্যস্ত আছে। প্রতি বছরের মতো এবারেও কিন্তু দেখতে নতুন অথচ পুরনো জয়ার জামাগুলো মুখপুরির কাছে চলে এলো। এমন অনেক জামা থাকে যেগুলো জয়া কোনোদিন পরেইনি। আসলে সেই জামাগুলো জয়া একদম পছন্দই করে না, এই কারণেই মুখপুরির জন্য আর নতুন জামা কাপড় কেনা হয় না। তাছাড়া এটাও সত্যি ওরা কেনেও না, একজনের খরচা ওদের বেঁচেই যায়। মুখপুরি জানে ওর একটা নতুন জামা আছে, যেটা শুধুই ওর বন্ধু দিদা পাঠিয়েছে। পঞ্চমীতে স্কুল থেকে ছুটি পড়ে গেছে। মুখপুরি ওর জামাগুলো নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা পরছে আর খুলছে। সবশেষে সবিতার দেওয়া জামাটা পরে বেশ ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিল। ঠিক সেই সময় জয়া কুন্তির ঘরে ঢুকে মুখপুরিকে একটা নতুন জামা পরতে দেখে খুব অবাক হয়ে যায়। এই জামাটা তুই কোথায় পেলি? এটা তো আমার জামা না। কে কিনে দিল তোকে? কবে দিল? নানা রকম প্রশ্ন করে মুখপুরিকে ব্যতিব্যস্ত করে তোলে। মুখপুরি প্রত্যেকটা কথার ঠিক ঠিক জবাব দেয়। মুখপুরির হাত ধরে টানতে টানতে জয়া মনোরমা দেবীর কাছে নিয়ে যায়। মুখপুরিকে দেখিয়ে বলে, আমার জন্য ঠিক এরকমই জামা চাই। মনোরমা দেবী জামাটা দেখে বলে ফেললেন, তোর জামাগুলো তো এর থেকেও অনেক সুন্দর জয়া, ওইসব জামা তো ছোট লোকেরা পরে। উত্তরটা মনোরমা দেবীর পিছনে দাঁড়িয়ে থাকা কুন্তি দিল। আলো কে বৌমা, কার কাছে কি কথা বলছো তুমি? ওদিকে জয়া গোঁ ধরে আছে। আমিও ছোট লোক, আমারও এই জামা চাই। মনোরমা দেবী চিৎকার করে উঠলেন, জয়া, ওর কি দোষ? ওকে বকছো কেন বৌমা? কুন্তি জয়াকে কাছে ডেকে খুব শান্ত কণ্ঠে বলল, জয়া মা, তুমি তো বড় হয়ে গেছো। ওই জামা শুধু
ছোটদের জন্য পাওয়া যায়। দাঁড়াও, আমি যদি দেখি বড়দের জন্য পাওয়া যাচ্ছে, তাহলে তোমার জন্য তখনই একটা জামা আমি কিনে দেব। ঠিক আছে মা? জয়া আবদার করে বসলো, যতদিন না পাচ্ছ ততদিন আমি ওই মুখপুরীর জামাটাই পরব। কিন্তু ওই জামা যে তোমার ছোট হবে। তুমি খুব সুন্দর সেলাই করতে পারো কুন্তি, তুমি সেলাই করে দিলে ঠিক পরতে পারবো। এছাড়া এতদিন মুখপুরী আমার জামা পরেছে, এবার আমিও ওর ওই জামাটা পরব। কুন্তি দেখলো এ তো মহা বিপদ। ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বোঝাতে গিয়ে এ যে উল্টো বিপত্তি শুরু হলো। কুন্তি এবার সত্যি কথাটা বেশ ভালো করে বলল, আচ্ছা জয়া মা, তুমি বলো তো, আজ পর্যন্ত আলো মায়ের জন্য একটাও নতুন জামা এসেছে? সবই তো তোমার ওই পুরনো জামাও পরে, আর তুমি তো সব সময় নতুন জামা পরো। তুমি কি কখনো দিদির পুরনো জামা পরেছো? তাহলে ওর যদি একটা নতুন জামা হয়, তা তুমি সেটা কেন নেবে? আলো মায়ের বুঝি ইচ্ছে করে না একটা নতুন জামা পরতে? ও আমার সব জিনিস ব্যবহার করতে পারবে আর আমি পারবো না, তাই না? এবার কুন্তি মোক্ষম কথাটা বলে, নিশ্চয়ই ব্যবহার করবে মা। আলো মা কয়েকদিন পরে নিয়ে পুরনো করুক, তারপর না হয় তুমি ওটা পরবে। ওই ঠিক যেমন করে তোমার পুরনো জামা ও পরে তেমন করে। এবারে জয়া আর কোনো কথা খুঁজে পায় না। কুন্তি তো ঠিকই বলেছে। ওদিকে মনোরমা দেবীও এসে পড়েছেন। এইসব তুমি কি বলছো কুন্তি? জয়া পরবে ওই মুখপুরীর জামা? ওর বাবার অবস্থা এতটাও খারাপ হয়ে যায়নি যে জয়াকে মুখপুরীর জামাগুলো পরতে হবে। কিন্তু বৌমা, তাহলে আলো মাকে কেন জয়ার পুরনো জামা পরাও? ওর মা বাবা কি আলাদা? মনোরমা দেবী কোনো উত্তর না দিয়ে জয়ার হাত ধরে টেনে নিয়ে গেলেন ঘরে। কুন্তি যে এইভাবে মুখের ওপর এমন কথা কোনোদিন বলবে সেটা উনি ভাবতেও পারেননি। আজকাল কুন্তির মুখে কিছুই আটকায় না দেখছি। তাড়িয়েও তো দেওয়া যায় না। তিনকুলে তো ওর আবার কেউ নেই। পুরনো লোক, সম্মান দেওয়া হয় বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? ও বলার কে? একটু কাজ করে বলে একদম মাথা কিনে নিয়েছে নাকি? অমন কাজ করতে যে কেউ রাজি হবে। ভাত ছড়ালে কাকের অভাব। জয়াটাও বলিহারি। এত দামি দামি জামা থাকতে ওই ন্যাকড়াটাই পছন্দ হলো। এ জানে মুখপুরি কোথা থেকে ওই জামাটা জোগাড় করেছে। কালো পেতনি একটা, দাঁড় কাকের ময়ূর হওয়ার শখ হয়েছে। মনে মনে গজগজ করতে করতে মনোরমা দেবী যা কোনোদিন করেননি তাই করে বসলেন। রাগের বশে জয়ার পিঠে গুম গুম করে দুটো কিল দিয়ে বসলেন। জয়া তো হতবাক। মা যে এত রেগে যাবে ভাবতেই পারেনি। বুঝল জামা চাওয়াটা ঠিক হয়নি। মা তো কখনো মারে না। পিঠের ব্যথায় কান্না আরো দ্বিগুণ হলো। এবারে ঘরে যেই আসে তার কাছে কেঁদে ভাসিয়ে ঘটনাটা জানায়। 3 ছেলে মেয়ে জানতে পারল। কারুর আদরে সান্ত্বনায় জয়া ভুলছে না। মনোরমা দেবী পড়লেন মহা ফাঁপড়ে। বিশ্বম্ভর বাবু যদি জানতে পারেন তাহলে না জানি কি কুরুক্ষেত্র বাঁধাবেন। ওনার আসার সময় হয়ে গেছে। শঙ্করকে দিয়ে পাড়ার দোকান থেকে ভালো ক্ষীরের সন্দেশ আনিয়ে জয়ার কাছে গেলেন ভোলানোর জন্য। মা যখন মেরেছে মাকেই আদর করতে হবে, এটাই ছিল জয়ার মনের মধ্যে পণ। অবশেষে মা এলো, আর উপরি পাওনা হিসেবে সঙ্গে ক্ষীরের সন্দেশ নিয়ে। কুন্তি কিন্তু একবারও জয়ার কান্না থামাতে এলো না। মনোরমা দেবী আরও একটু বেশি রেগে গেলেন নাকি দুঃখ পেলেন কিনা কে জানে। কুন্তিও কি রাগ করল?
কুন্তী না থাকলে যে চোখে অন্ধকার দেখবেন মনোরমা দেবী সে তো বলাই বাহুল্য। সামান্য একটা জামা নিয়ে কি কাণ্ডটাই না হলো। মনোরমা দেবীর হঠাৎ মনে পড়ে যায় বিশ্বম্ভরবাবু বেশ কয়েকদিন আগে কুন্তীকে মুখপুরীর জন্য গাড়ি ভাড়া দিতে বলেছিলেন। আজ দেব কাল দেব করে মাস কাটিয়ে দিয়েছেন। যদিও স্কুলে ছুটি পড়ে গেছে, মনোরমা দেবী এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আগের টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে কুন্তীকে ডাক দিলেন। কুন্তীর ঘরে কোনোদিন ঢুকেছেন বলে মনে পড়ে না, তাই কুন্তীকেই ডাকলেন। কুন্তী কাছে আসতেই মনোরমা দেবী টাকা ও একটা নতুন শাড়ি কুন্তীর হাতে দিয়ে বললেন, এই নাও তোমার পুজোর শাড়ি। আর উনি আমাকে বলেছিলেন মুখপুরীর গাড়ি ভাড়া দেওয়ার কথা। 10টা কাজের মধ্যে থেকে একেবারে ভুলে গিয়েছিলাম কুন্তী। আরও কিছু টাকা দিলাম, পুজোয় কিছু মন চাইলে করো। বৌমা, শাড়ি আমার লাগবে না মা, অনেক শাড়ি আছে, তুমি শাড়িটা রেখে দাও। যেদিন তোমরা মনে করে আলো মায়ের জন্য নতুন জামা কিনবে সেদিন আমিও শাড়ি নেব। এই কথা বলে কুন্তী টাকাটা নিয়ে মনোরমা দেবীর জবাব না শুনেই তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। পড়ার সময় মুখপুরীর সামনে কুন্তী বসে থাকলে ওর নাকি পড়া ভালো হয়, তাই আরও একটু বসতে গেল। একটু পরেই তো আবার রান্নাঘরে ঢুকতে হবে। ভালোই হলো টাকা কটা পেয়ে। সবিতার নাতি নাতনির জন্য কিছু নেওয়া যাবে। কুন্তী মনে মনে ঠিক করে নিল নবমীতে সবিতার বাড়িতে যাবে মুখপুরীকে নিয়ে। আজ পর্যন্ত কোনোদিন কুন্তী এইভাবে শাড়ি ফেরত দেয়নি। সামান্য জামা নিয়ে এত রাগ দেখানোর কি আছে বাপু? না নেবে না নেবে, সেই তো এখানেই থাকতে হবে। কেই বা শাড়ি ব্লাউজ দেবে আমরা ছাড়া? মনে মনে কথাগুলো বললেও কুন্তী যে শাড়িটা নিল না, ব্যাপারটা যেন ঠিক হজম হচ্ছে না। কম দিন তো এই সংসারে আসেননি মনোরমা দেবী। বিয়ে হয়ে এসে কুন্তীকে দেখছেন। একদিকে কুন্তী যেমন সখী, তেমনি মায়ের মতো শাসনে যত্নে রাখে মনোরমা দেবীকে। সেই কুন্তী এই প্রথম শাড়ি নিতে অস্বীকার করল। বেশ চোখে লাগছে ব্যাপারটা। মনোরমা দেবী বেশ চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেন কোনোভাবেই যেন বিশ্বম্ভরবাবু এই ব্যাপারটা জানতে না পারেন। টিউবলাইটের আলোয় ঘর আলোকিত। ছর্দির হাত থেকে ছাড়া পেয়েই মুখপুরী ঘরে এসে জামাটা খুলে ফেলে। ছর্দি যেন কেমন, একটা মাত্র নতুন জামা, সেটাও আবার চাই। মাথা থেকে সব ঝেড়ে দিয়ে মুখপুরী পড়তে বসে গেল। এই একটা জিনিসই মুখপুরীর মন ভালো করে দেয়। পুজোর ছুটি উপলক্ষে অনেক বাড়ির কাজ দিয়েছে স্কুল থেকে, সেগুলো নিয়ে বসে গেল মুখপুরী। মুশকিল হলো মুখপুরীর এই কাজ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর কি করবে? মুখপুরীর তো জয়ার মতো সেই সৌভাগ্য নেই যে প্রত্যেক দিন এক একজনের সাথে সকাল বিকাল ঠাকুর দেখতে বেরোবে। ওরা সবাই কত আনন্দ করে। এই কটা দিন মুখপুরী শুকনো মুখে ঘরে বসে থাকত। কুন্তীর যখন সময় হতো তখন জয়ার একটা জামা পুড়িয়ে ওই বারুজ্জেদের ঠাকুর দালানে নিয়ে যেত। এই পাড়ার ছেলেমেয়েরা ওদের ওখানেই জড়ো হয়। ওখানে প্রতি সন্ধেবেলায় ঠাকুরকে লুচি আর সুজি ভোগ দেওয়া হয়। সেই খেয়ে ঢাকের তালে খুব নাচানাচি করে মুখপুরী তারপর বাড়ি ফেরে। এইবার কিন্তু ব্যতিক্রম হলো। কি করলো মুখপুরী এইবার? ষষ্ঠীর সকালে কুন্তীর কাজ বেড়েছে অনেক। কারণ একদম সকালে শৈল, ওর বর ও মেয়ে জামাই সহ এসে উপস্থিত হয়েছে। ওরা আসাতে ঘরে যেন খুশির হাট বসেছে। শৈলর হাঁক ডাকে ঘর যেন গম গম করছে। মেয়ে বাপের বাড়ি এলে নিজের একটু আধিপত্য দেখাতে চায়, এ তো সবাই জানে। শৈল তার জামাইকে পেয়ে একেবারে ধন্য হয়ে গেছে, এমন রত্ন কারুর নেই। জামাইয়ের প্রশংসা যেন থামতেই চায় না। ষষ্ঠী সপ্তমী কাটিয়ে তারপরে ওরা চলে যাবে নিজেদের ঘরে। জল খাবার দাবার পর শৈল হই হই করে সবাইকে এক ঘরে আসতে বলল। কুন্তীকেও ডাকল। সবাই এক ঘরে জড়ো হবার পর শৈল ঘোষণা করল যে মেয়ে জামাই বেড়াতে গিয়ে সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, তাই দেওয়ার জন্য এখানে আসা। কুন্তী মুখপুরীকে নিয়ে ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে রইল।
শৈলর মেয়ে জামাই দার্জিলিংয়ে গিয়েছিল, তাই ওখান থেকে সবার জন্যই শীতের গরম জামা কাপড় কিছু না কিছু নিয়ে এসেছে। বিশ্বম্ভর বাবুর জন্য জহর কোট, বিশু আর শঙ্করের জন্য খুব সুন্দর সোয়েটার, আর শুভার জন্য হাঁটু পর্যন্ত ফারের কোট, জয়ার জন্য খুব সুন্দর উলের ফ্রক, মনোরমা দেবীর জন্য একদম মিনে কাজ করা শাল। শৈল এবার কুন্তিকে ডাকে, কুন্তি, দেখো আমার মেয়ে তোমাকেও কত ভালোবাসে। তোমার কথা মনে করে এই গরম চাদরটা এনেছে। সোনামা, দিয়ে দাও কুন্তিকে ওর চাদরটা। শৈল সবকিছুই তার নিজের মেয়েকে দিয়ে সবাইকে দেওয়াচ্ছে। ঠিক এই সময় মুখপুরি বলে উঠল, আমার জন্য কিছু আনোনি পিসি? ও মা, আনিনি আবার? এই দেখ, তোর জন্য কি সুন্দর একটা পুঁতির মালা এনেছে। শৈলর মেয়ে পুঁতির মালাটা মুখপুরিকে ধরিয়ে দেয়। সবার হাতের দিকে তাকিয়ে মুখপুরি ওর নিজের হাতের দিকে তাকায়। সামান্য একটা মালা নিয়ে এসেছে ওর জন্য। মুখপুরি এখন বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ। সবাই কি সুন্দর জিনিস পেয়েছে, আর মুখপুরি পেল একটা মালা। সবার দিকে তাকিয়ে মালাটা সবার সামনে সাথে সাথেই মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে মুখপুরি বলল, আমার এই মালা চাই না, আমি এটা নেব না। এই কথা বলে চোখের জল লুকিয়ে চলে যায় কুন্তির ঘরে। ঘরটার মধ্যে যেন হঠাৎ করেই কেমন নিস্তব্ধতায় ভরে গেল। মুখপুরির প্রতিবাদটা বড্ড চোখে লাগলো সবার। যদিও তা ক্ষণিকের জন্য। জয়া এসে ছেঁড়া মালার পুঁতিগুলো সব পা দিয়ে ঠেলে পালঙ্কের নিচে পাঠিয়ে দিল। উপহার যে কতটা দামি সেটার বোধ জয়ারও আছে, তাই তো পা দিয়ে কি সুন্দর ঠেলে দিল। সামনে থেকে মালা সরতেই সবাই আবার স্বাভাবিক হয়ে গেল। কেউ এটা খেয়াল করল না যে জল ভরা চোখে কখন কুন্তি ওর গরম চাদরটা টেবিলের একপাশে রেখে চলে গেছে। কুন্তি কি সান্ত্বনা দেবে মুখপুরিকে? মুখপুরি তো অন্যায় কিছু বলেনি। সত্যি তো, ওই মালা তো এখানে মেলাতেও পাওয়া যায়। মুখপুরি কি এতটাই ওদের কাছে অপাংতেয়? বড়বাবু আর মনোরমা দেবীর কি কোনো দায়িত্ব নেই? নিজেদের ভুলের বোঝা মুখপুরিকে কেন সহ্য করতে হবে? আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে ঘরে না গিয়ে কুন্তি রান্নাঘরে চলে যায়। আজ পাঁঠার মাংস হবে, তারই আয়োজন করতে। ওই ঘর থেকে মুখপুরি গুম হয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর সমস্ত রাগটা ঢেলে দেয় পড়াশোনার ওপর। স্কুলের যা কাজ দিয়েছে সেগুলো নিয়ে বসে যায়। কিছুক্ষণের মধ্যে মুখপুরি সবকিছু ভুলে যায়, রাগটাও কেমন কমে যায়। মনোরমা দেবীর টাকাটা পেয়ে পাড়ার দোকান থেকে কুন্তি মুখপুরির জন্য চুল বাঁধার রঙিন ফিতে, ক্লিপ, মুখে মাখার বসন্ত মালতী পাউডার নিয়ে এসেছে। কিন্তু মুখপুরি কিছুতেই সাজবে না, আর যাবেও না মণ্ডপে। কুন্তি অনেক কষ্ট করে বারবার বলাতে অষ্টমীর দিন সকালবেলায় স্নান করিয়ে জয়ার একটা জামা পরিয়ে মুখপুরিকে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যায়। যে জামাটা জয়া পরেনি সেই জামা পরায় কুন্তি। বাণুজ্যেরা আজ ভোগের ব্যবস্থা করেছে। সবার জন্যে দ্বার খোলা, বেগুনি, খিচুড়ি, লাবড়া আর একটা করে রসগোল্লা। যে যত খুশি খিচুড়ি খাও। মুখপুরি খিচুড়ি খেয়ে তবেই বাড়িতে ফেরে। শৈলরা চলে গেছে, তাতে অবশ্য কিছু যায় আসে না মুখপুরির। জয়া এই বেলা ওই বেলা পাল্টে পাল্টে নতুন নতুন জামাগুলো বার করে করে পরছে, আর বারবার এসে মুখপুরির সামনে ওকে দেখিয়ে ঘোরাফেরা করছে। মুখপুরি না তাকালেও জয়া ওকে ডেকে জিজ্ঞাসা করছে, কেমন লাগছে রে আমাকে মুখপুরি? এটা আমাকে মানাচ্ছে রে? এটার অনেক দাম জানিস তো? মুখপুরি কোনো কথাতেই তেমন কোনো সাড়া দেয় না, যতটা পারে সংক্ষেপে উত্তর দেয়। নবমীর দিন সকালে কুন্তি মনোরমা দেবীকে বলল, বৌমা, বিকেলে আমি আলো মাকে নিয়ে বেরোবো। আগের থেকেই বলে রাখলাম। সে কি, কোথায় যাবে তুমি? আলো মাকে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাব। ওকে আবার ঠাকুর দেখাতে নিয়ে যেতে হয় নাকি? ওই তো বাড়ুজ্যেদের ঠাকুর দেখেছে, আর কত দেখবে।
তোমরা তো রোজ ঠাকুর দেখতে বেরো, ও কেন বেরোবে না? কার সাথে কি তুলনা করছো কুন্তি? কিসের তুলনা বৌমা? আলো মায়ের কি নতুন কিছু গজিয়েছে যে ওকে তোমরা সবার থেকে আলাদা চোখে দেখো? আচ্ছা আচ্ছা, যাও, অত কথা শুনতে চাই না বাপু। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে কুন্তি মুখপুরীকে নিয়ে সোজা পুকুরে চলে যায়। সেখানে আগের দিন রাতে ভিজিয়ে রাখা রিঠে দিয়ে ভালো করে চুলগুলো ধুয়ে দেয়। চুল তো না, যেন একরাশ ঘন কালো মেঘ। যেমন গোছ তেমনি মিশমিশে কালো আর চকচক করে। সেই চুল শুকোতে অনেক সময় লাগে। ছাদে গিয়ে শীতল পাটি বিছিয়ে রোদের মধ্যে বসে সেই চুল শুকোতে হয়। বিকেল হওয়ার আগেই কুন্তি খুব সুন্দর করে মুখপুরীকে দুটো সাগর বেনি বেঁধে দেয়। এছাড়াও খেজুর বেনি, ফিতা বেনি, কলা বেনিও বাঁধতে জানে কুন্তি। আর জানে নানান রকম খোঁপা, খোট্টা খোঁপা, বিড়ে খোঁপা, মানে তবলা বিড়ের মতো যে খোঁপা। বেনে খোঁপা হলো বণিক বাড়ির মেয়েরা যেটা বাঁধত। ভৈরবী খোঁপা হলো সন্ন্যাসীরা যেমন বাঁধে। সময় না থাকলে তাড়াতাড়ি চুল বাঁধতে গোঁচ খোঁপা। আর খেয়াল খোঁপা হলো মাথায় যেখানে খুশি বাঁধা যায়। গোলক ধাঁধা খোঁপায় বোঝাই যেত না এর শুরু কোথায় আর শেষই বা কোথায়। আবার একটু হাঁটা চলায় সহজে খুলে গেলে তার নাম হলো সোহাগী খোঁপা। আরও আছে মৌচাকের মতো কুশন খোঁপা, দোল খেতে থাকা দোলন খোঁপা। এরকম আরও আছে স্বামী ভোলানো, চ্যাটাই, হেঁটো ভাঙা, আটা সাটা, ডায়মন্ড কাটা ইত্যাদি খোঁপা। এছাড়াও ছিল প্রজাপতি খোঁপা আর তোপ খোঁপা, যেটা কামানের আদলে গড়া। কুন্তি এই সবই শিখেছে কারুর না কারুর কাছে। আগে মনোরমা দেবীর শাশুড়ির কাছে প্রতি বৃহস্পতিবার বিকেলে আলতামাসি আসতেন। চুল বেঁধে আলতা পরিয়ে যেতেন। তার কাছ থেকেই নানা রকম খোঁপা বাঁধা শিখেছে কুন্তি। এর জন্যে কুন্তিকেও কিছু দিতে হয়েছে। পয়লা বৈশাখে একটা ভালো শাড়ি বা ভালো মন্দ রান্না হলে তার জন্য কিছুটা তুলে রাখতে হতো। আলতামাসি মারা যাবার পর কুন্তি সেই কাজের ভারটা নেয়। পাড়ায় নতুন কেউ এলে তার কাছ থেকেও কুন্তি চেষ্টা করে নতুন কিছু শেখার। এভাবেই কুন্তি অনেক কিছু শিখে গেছে। মুখপুরীকে দেওয়া সবিতার জামাটা পরিয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে তৈরি করার পর সবিতার দেওয়া শাড়িটা 8 পৌড়েভাবে সুন্দরভাবে গুছিয়ে পরে নিল কুন্তি। ঘরে শিকল দিয়ে দাওয়া থেকে নামতেই একেবারে মুখোমুখি জয়া দাঁড়িয়ে আছে। জয়া এসেছে ওর নতুন জামাটা পরে মুখপুরীকে দেখাতে। মুখপুরীকে সেই জামাটা পরতে দেখে জয়া আবার নতুন করে শুরু করে দেয় কান্না। মুখপুরী জয়াকে দেখে কুন্তির পিছনে লুকিয়ে পড়ে। মুখপুরীর ভয় এই বুঝি জয়া ওর জামাটা খুলে নেয়। মনোরমা দেবী জয়ার কান্না শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসেন। কুন্তিকে নতুন শাড়ি পরা দেখে বেশ অবাক হয়ে যান। এই শাড়িটা কুন্তি কোথা থেকে পেয়েছে কিছুই বলেনি ওনাকে। একটু যেন অভিমান হলো মনোরমা দেবীর। ও মা, কি সুন্দর শাড়ি! কে দিয়েছে কুন্তি? আমার ছোটবেলার বান্ধবী বৌমা। তা এজন্যই বুঝি আমাদের শাড়ি নাওনি? না বৌমা, তোমরা ছাড়া আমাকে আর কে দেয় বলো? তোমরা নিজেদের মেয়েকেই নতুন কিছু দিতে চাও না। আমি কি করে তার চোখের সামনে দেখি বলো? সত্যি কথা শুনতে কারোর ভালো লাগে না। জয়ার কান্না শুনে এমনিতেই খারাপ লাগছিল। তাই মনোরমা দেবী একটু চিৎকার করে বিশুকে ডাক দিয়ে জয়াকে জোর করে ওখান থেকে ঘরে আনিয়ে নেন। জয়া ও মনোরমা দেবীর থেকে মুক্তি পেয়ে কুন্তি যেন হাফ ছেড়ে বাঁচল। মুখপুরীর হাতটা শক্ত করে ধরে চলল সবিতার বাড়ি। কুন্তিমা, আমরা স্কুলের দিকে যাচ্ছি কেন? স্কুল তো আজকে বন্ধ। আমরা যাচ্ছি সেই বাড়িতে যে তোমাকে এই জামাটা দিয়েছে। ও আচ্ছা, ওই বন্ধু দিদার বাড়ি? হ্যাঁ গো আলো মা,
তুমি তো বেশ সুন্দর নামখানা দিয়েছো। প্রশংসা পেয়ে কুন্তির মুখে গাল ভরা হাসি দেখা দেয়। স্কুলের কাছাকাছি আসতেই মুখপুরীর মনটা খারাপ হয়ে যায়, কারণ এখন স্কুল বন্ধ। এখনো কতদিন দেরি আছে স্কুল খোলার। একদম ভাই ফোঁটার পরের দিন স্কুল খুলবে। কুন্তি স্কুল পেরিয়ে মুখপুরীকে নিয়ে সোজা চলে যায় সবিতাদের বাড়িতে। সবিতা তখন দালানে বসে কাঁথা সেলাই করছিল। কাপড়টা টান টান করে মেলে দিয়ে 3-4টে ছুঁচ একসাথে গেঁথে নিয়ে সুন্দর সেলাই করছে। একটা করে ছুঁচের সুতো শেষ হচ্ছে আর নাতনি গেঁথে দিচ্ছে। কত তাড়াতাড়ি ফোঁড় দিচ্ছে সবিতা। কুন্তি গিয়ে ডাকতেই সবিতা অবাক হয়ে যায়। সেলাই তখন মাথায় উঠেছে। কুন্তি সবিতাকে উঠে আসতে দেখে তাড়াতাড়ি বলে ওঠে, দাঁড়া দাঁড়া, উঠবি না, আমিও তোর সাথে সেলাই করব। দেখব কার আগে ছুঁচের সুতো শেষ হয়। বাদ দে, অন্যদিন তোর সাথে বসবো। আজ আমার আর এক নাতনি এসেছে, ওকে আগে দেখি। তোর নতুন নাতনি তোর একটা নতুন নাম দিয়েছে সবিতা, তাই নাকি? তা কি নাম দিয়েছে আমার আলো দিদি? মুখপুরীর চিবুক ধরে সবিতা যখন আলো নামে ডেকে উঠল, মুখপুরী তখন ভাবছে, আমার নাম জানলো কি করে বন্ধু দিদা? অবাক বিস্ময়ে অভিভূত হয়ে তাকিয়ে থেকে শেষে জিজ্ঞাসা করেই ফেলল মুখপুরী, তুমি আমার নাম জানলে কি করে বন্ধু দিদা? কি বললে দিদি ভাই, আবার বলো। তুমি আমার নাম জানলে কি করে বন্ধু দিদা? কুন্তি তখন পাশ থেকে বলে ওঠে, শুনলি তো কি নাম বলল? বিশ্বাস হলো তো তোর? দেখ, আলো মা আমার কি সুন্দর নাম রেখেছে তোর। হ্যাঁ, তাই তো দেখছি। আলো দিদি দেখছি খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তা তুই ঠিক বলেছিস সবিতা, আলো মা আমার খুব মিষ্টি মিষ্টি কথা বলে। মুখপুরী এদিকে অধৈর্য হয়ে ওঠে, তাই আবার সবিতাকে জিজ্ঞাসা করে, কোথায়? তুমি বললে না তো আমার নতুন নাম, তুমি কি করে জানলে বন্ধু দিদা? বলবো না কেন? তোমার কুন্তি মা তো তোমার কথা আমাকে কত বলেছে। সবিতা এক বৌমাকে ডেকে কাঁথা তুলে রাখতে বললেন। তারপর কুন্তিকে নিয়ে দালানে বসে গল্প গুজব শুরু করতে লাগলেন। নাতি নাতনিদের ডেকে মুখপুরীর সাথে খেলতে বললেন। তার আগে ওই জামা পরা অবস্থাতেই মুখপুরীকে ডেকে বুকে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ আদর করলেন আর বারবার বলতে লাগলেন ওই জামা পরে মুখপুরীকে কত সুন্দর দেখতে লাগছে। সবিতা ভাবতেও পারেনি মুখপুরী তার দেওয়া জামাটা পরবে। এতক্ষণ পর খেয়াল হলো কুন্তিও সবিতার দেওয়া শাড়িটা পরেই এসেছে। বান্ধবীকে দাঁড় করিয়ে একেবারে আপাদ মস্তক ভালো করে দেখে সবিতা জড়িয়ে ধরে কুন্তিকে। কতটা ভালোবাসা থাকলে তবেই এটা সম্ভব হয়। সবিতার নাতি নাতনি দুটো বেশ ভালো, তবে ঠাকুমার অনুমতি নিয়ে মুখপুরীর হাত ধরে ওকে পাশেই ঠাকুর দেখাতে নিয়ে গেল। যেতে যেতে মুখপুরীর সাথে কত আলাপ। মুখপুরীও তেমনি ওদের হাত ধরে লাফাতে লাফাতে চলে গেল। মুখপুরী চোখের আড়াল হতেই কুন্তি কেমন যেন অস্থির হয়ে উঠল। সবিতা যতই অভয় দিক না কেন, কুন্তির মন যেন কিছুতেই মানে না। আসলে মুখপুরী তো কখনো চোখের আড়াল হয়নি। এখন না হয় কিছুদিন স্কুল শুরু হয়েছে, তার আগে তো মুখপুরী কুন্তির চোখের সামনেই সব সময় থাকত। কুন্তির ভয় সমস্ত কাটিয়ে দেখা গেল মুখপুরী সবিতার নাতি নাতনির সাথে হাসতে হাসতে কি যেন একটা হাতে নিয়ে ঘরে ঢুকছে। এসেই কুন্তির কোলে প্রায় ঝাঁপিয়ে পড়ে। কুন্তিমা, কুন্তিমা দেখো, ওরা আমাকে কি খেতে দিয়েছে। ওরা খুব ভালো, আমি এখানে আবার আসব। সবিতা বলে ওঠে, নিশ্চয়ই আসবে আলো দিদি, বারবার আসবে। ওরাও তো তোমাকে পেয়ে কত খুশি হয়েছে দেখো। কুন্তি দেখে মুখপুরীর হাতে হাওয়াই মিঠাই। কুন্তি তখন আঁচলের গিঁট খুলে সবার হাতে টাকা দিয়ে বলে,
যাও, তোমরা আরো কিছু খেয়ে এসো। এই কথা বলতেই কুন্তী দেখে ওখান দিয়ে চিৎকার করে মাথায় বাক্স নিয়ে যাচ্ছে একটা লোক। কুন্তী তাড়াতাড়ি মুখপুরীকে ডেকে বলে, আলোমা, ও আলোমা, শিগগিরই ওনাকে ডাক দিয়ে এখানে নিয়ে এসো দেখি, তোমাদের একটা জিনিস দেখাবো। কুন্তীর উৎসাহে ওরা তিনজনই ছুটল ওই লোকটাকে ডাকতে। লোকটাকে পাকড়াও করে নিয়ে আসলে কুন্তী বলে, কই গো, তোমার ওই বায়োস্কোপ একটু দেখাও তো আমার বাচ্চাদের। বায়োস্কোপের কথা শুনে ওদের কি আনন্দ, হাততালি দিয়ে উঠল। কুন্তী সবিতাকে ডাকে, এই সবিতা, চল আমরাও দেখবো। তা হ্যাঁ রে, তুই কি বাচ্চা হয়ে গেলি? কিছুক্ষণের জন্য না হয় হলাম বাচ্চা, তুই আয়। সবিতা কি আর করে, লোকটা বাক্সটা একটা কাঠের স্ট্যান্ডে নামিয়ে রেখে বাক্সটার চারিদিকে 5টা ঢাকনা খুলে দেয়। তারপর সবাই চোখ রাখে। বায়োস্কোপওয়ালা ডুগডুগি বাজিয়ে একটা গল্পের ধারা বিবরণী বলতে থাকে। সবাই মুগ্ধ হয়ে শোনে। একদিক দিয়ে রোল করা ছবি বেরোয়, আর একদিকে সেই ছবি গুটিয়ে যায়। কিছুক্ষণ যেন ওইখানে বায়োস্কোপওয়ালার কথা ছাড়া কেউ কিছু শুনতেই পাচ্ছে না। একে একে সবিতার 2 বউও এসে যোগ দিল। ছোটরা সিনেমা দেখে খুব খুশি। গল্প শেষ, দেখাও শেষ। কুন্তী বায়োস্কোপওয়ালাকে টাকা দিয়ে বিদায় করল। কিন্তু সবার যে মন খারাপ হয়ে গেল। এর মধ্যেই হাঁক দিয়ে ওখানে এলো কুলফিওয়ালা। ব্যাস, মুখপুরী কুন্তীর দিকে তাকাতেই কুন্তী খুব নরম স্বরে বলে উঠল, ডাকো মা। বাড়ির মধ্যে যেন মেলা বসেছে। বাচ্চাদের হাঁক ডাকে কুলফিওয়ালা এলো। একটা ছোট্ট ভ্যান গাড়ির ওপর একটা ঢাউস বাক্স খুলে কি সব বের করলো। কাঠি গুঁজে দিল কিসের মধ্যে। তারপর টিনের কোনা মতো একটা কি তুলল। সেখান থেকে কাঠি শুদ্ধ কুলফি বের করলো। কেমন ধোঁয়া দেখা যাচ্ছে, এত ঠান্ডা। সবাইকে দেওয়া হলো। বায়োস্কোপের শেষের মন খারাপ এক নিমেষেই ভালো হয়ে গেল। কি ঠান্ডা, কি তার সুন্দর স্বাদ। সবিতা আর কুন্তীও খেল। কুন্তী তাড়াতাড়ি শেষ করতে পারে না বলে হাত দিয়ে গড়িয়ে পড়ে। সেটা দেখে সবার কি হাসি। অনেকটা সময় কাটিয়ে কুন্তী মুখপুরীকে নিয়ে বাড়ির রাস্তা ধরে। কিন্তু কারা যেন আসছে উল্টো দিকের রাস্তা দিয়ে। কারা এরা? আজকের দিনটার কথা মুখপুরী কোনো দিন ভুলতে পারবে না। এত আনন্দ, এত খুশি জীবনে এই প্রথম পেল। হাওয়াই মিঠাইয়ের কেমন মিষ্টি স্বাদ, মুখে দিলেই ফুস করে মিলিয়ে যায়। কেমন নাকে মুখে লেগে গিয়েছিল। আর কুলফিটা কি ঠান্ডা ছিল। বায়োস্কোপ কোনোদিন দেখতে পাবে বলে ভাবতেই পারিনি মুখপুরী। কি সুন্দর একটা করে রঙিন ছবি এক পাশ থেকে আর এক পাশে চলে যাচ্ছে। কি সুন্দর দেখতে ছবির মানুষগুলো। কুন্তীমা কোনো কিছুতেই মানা করেনি আজ। ওরা কি ভালো, কত গল্প করেছে মুখপুরীর সাথে। আগে কেন আসেনি এখানে? এই অভিযোগ কুন্তীকে করছিল মুখপুরী। কুন্তীও গুছিয়ে উত্তর দিচ্ছিল। কিন্তু কে জানতো ওদের সাথে আবার শঙ্করের দেখা হবে। সঙ্গে সেই আগের দিনের মেয়েটা। ওই মেয়েটা শাড়ি পরেছে, আর শঙ্কর তো আজ নতুন পাঞ্জাবি পরে বেরিয়েছে। সে তো জানেই কুন্তী। এখন তো কলেজ ছুটি, তাহলে এত সাজ পোশাক কিসের? কুন্তীর বুঝতে দেরি হয় না যে ওরা একে অপরকে পছন্দ করে। কিন্তু মুখপুরীকে কে সামলাবে? সে তো তার খুশি আজ সবাইকে বিলিয়ে দিতে চায়। তাই শঙ্করকে দেখতে পেয়েই দৌড়ে গিয়ে শঙ্করের হাতটা ধরে বলে, জানো ছোটদা, আজ আমি হাওয়াই মিঠাই কুলফি খেয়েছি। আর জানো, আমি বায়োস্কোপ দেখেছি। কি সুন্দর। শঙ্কর বনানীকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল। কলেজ বন্ধ হলে দেখা হবে না জেনেই আগের থেকেই দিন ঠিক করে নেয় যে ওরা কবে দুজনে দেখা করবে। যেহেতু স্কুলে ছুটি পড়ে গেছে, তাই শঙ্কর জানতো মুখপুরীর মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কে জানতো ঠিক এমনটাই হবে। দিব্যি বনানীর সঙ্গে গল্প করতে করতে আসছিল, আর ঠিক সেই সময় ওদের গল্পে বাধা দিতে এগিয়ে আসে মুখপুরী। শঙ্কর গল্পে এতটাই মগ্ন ছিল যে মুখপুরী এগিয়ে এসেছে
শঙ্কর সেটা দেখতেই পায়নি। মুখপুরি যখন শঙ্করের হাতটা ধরে, শঙ্কর চমকে ওঠে। শঙ্কর ভাবতেই পারেনি আজকেও মুখপুরির সাথে দেখা হবে। শঙ্কর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মুখপুরির কথার উত্তর দেয়। আরে ওটা বায়োস্কোপ না রে, বায়োস্কোপ বলে। তাই নাকি? আচ্ছা, বায়োস্কোপ বলে। জানো ছোটদা, বায়োস্কোপে আজ ওখানে কি দেখলাম? হ্যাঁ, এই পরে শুনবো রে, এখন বাড়ি যা। কুন্তি, সাবধানে যেও। একথা বলেই বনানীকে নিয়ে শঙ্কর অন্য রাস্তা ধরে চলে যায়। সবিতার দেওয়া শাড়িটা পরে কুন্তি আজ খুব খুশি। এমন নকশা কাটা চওড়া পাড়ের শাড়ি মনোরমা দেবী পরেন, কি সুন্দর লাগে তখন। কুন্তির খুব ইচ্ছে করছে ওর এই সাজটা রোজ যদি দেখতে পেত। কুন্তির মনের ইচ্ছের কথা মনে হয় ভগবান শুনতে পেয়েছেন। কুন্তি দেখে এক দোকানে বেশ ভিড়। কৌতূহলবশত এগিয়ে যায়, গিয়ে দেখে ওখানে ছবি তোলা হচ্ছে। বাইরে বড় পোস্ট দেওয়া হয়েছে। একজন ভেতরে ঢুকছে, কিছুক্ষণ পরেই বেরিয়ে আসছে। যাকে যেমন দেখতে ঠিক তেমনটাই নাকি ছবি উঠছে। আগে যারা ছবি তুলেছে আজ তারা তাদের ছবি নিতে এসেছে, আবার কয়েকজন ছবি তুলতেও এসেছে। তাই সব মিলিয়ে এত ভিড়। কুন্তি মুখপুরির হাতটা শক্ত করে ধরে এগিয়ে যায় ওই দিকে। যারা ছবি নিয়ে বেরিয়ে আসছে তাদের একজনকে ধরে সেই ছবি দেখে মুখপুরির কি খুশি। সঙ্গে সঙ্গে বায়না করে সেও ছবি তুলবে। সাদা কালো ছবিগুলো কি সুন্দর লাগছে দেখতে। কুন্তিও মুখপুরিকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাইরের নাম ঠিকানা লেখার পর কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে ডাক পড়ল। কুন্তি ঢুকে দেখে ঘরটা কেমন আধা অন্ধকার। একটু ভয় লাগছে। যতই হোক, নতুন কিছু করতে গেলে ভয়েই লাগে। পাশে একটা আয়না, ওখানে একটা অল্প আলো জ্বলছে। আয়নার সামনে চিরুনি, পাউডার, ঠোঁট পালিশ, কাজল রাখা রয়েছে। যার যেটা দরকার লাগিয়ে নেয় ছবি তোলার জন্যে। কুন্তি একটু ঠোঁট পালিশ নিজেও লাগালো আর মুখপুরিকেও লাগিয়ে দিল। কে দেখতে যাচ্ছে কুন্তি এখানে কি লাগাচ্ছে। চুলের সামনেটুকু নিজেও আঁচড়ালো আর মুখপুরিকেও আঁচড়ে দিল। মুখপুরির কাজল পরাই ছিল। ছবি তোলার লোকটা বড় তাড়াহুড়ো করছিল। বাইরে আরো অনেকজন অপেক্ষা করে আছে, সেই জন্য একটা বেঞ্চের ওপর কুন্তি আর মুখপুরিকে বসানো হলো। কুন্তিদের পিছনে একটা বড় রঙিন ছবি। মনে হচ্ছে যেন ওরা একটা সাজানো বাগানের বেঞ্চিতে বসে আছে। দুটো বড় আলো জ্বালানো হলো। একেবারে মুখের ওপর আলো পড়ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন দিকে তাকিয়ে থাকতে হবে। তারপর একটা যন্ত্রের মধ্যে চোখ রেখে ফটাস করে আওয়াজ হতেই আলোগুলো নিভে গেল। চোখ যেন সব অন্ধকার লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ছবি তোলা হয়ে গেছে। কুন্তিদের বলা হলো টাকা দিয়ে একদিন বাদে এসে ছবিগুলো নিয়ে যেতে। কুন্তি দুটো ছবি তুলেছে, একটা শুধু মুখপুরির আর একটা ওরা দুজন। মুখপুরির যেন নতুন অ্যাডভেঞ্চার হলো এই ছবি তোলা নিয়ে। সব কিছুই আজ নতুন হচ্ছে। নতুন জামা থেকে শুরু করে সব কিছুই নতুন। ফটো তোলা হয়ে গেলে কুন্তি আগে ঠোঁট মোছে, তারপর তাড়াতাড়ি পা চালায় বাড়ির দিকে। বেশ দেরি হয়ে গেছে, এই রকম কোনোদিন হয়নি। তবে এত আনন্দ, এত খুশিও তো কোনোদিন পাইনি। একটু যদি মুখ ভার হয় মনোরমা দেবীর, সেটুকু সহ্য করে নেবে। পুজোর সময় রাস্তায় কত লোকজন থাকে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আবার কেউ ফিরছে। মুখপুরির মুখের হাসি আজ লেগেই আছে। কত যে বক বক করে যাচ্ছে। এত কথা কোথায় ছিল এতদিন কে জানে। মুখপুরি আজ হাঁটছে না, লাফাতে লাফাতে যাচ্ছে। বাড়ির কাছাকাছি এসে কুন্তি মনে মনে সাজিয়ে নেয় কি বলবে। না, কুন্তিকে কেউ কিচ্ছু বলল না। পুজোর দিনে সবাই ব্যস্ত। একটু আগে সবাই ঘরে ফিরেছে। ঘর গমগম করছে। জয়ার কথা সবাই শুনছে। কত আনন্দ, কত মজা করেছে সব বলছে। মনোরমা দেবী ব্যস্ত সবার কথা শুনতে। নতুন কাপড় ছেড়ে পুরনো বেশ ধরে রাতের খাবার কে কি খাবে জিজ্ঞাসা করতে গিয়ে
কুন্তী জানতে পারল শুধুমাত্র বড়বাবু বিশু আর মনোরমা দেবী খাবেন। কুন্তীকে দেখে বিশ্বম্ভরবাবু হঠাৎ করেই কেন জানি জিজ্ঞাসা করে বসলেন, কুন্তী, পুজোর শাড়ি তোমার পছন্দ হয়েছে? কুন্তী থতমত খেয়ে যায় এই কথাটা শুনে। কি উত্তর দেবে বুঝতে পারে না, কারণ আজ পর্যন্ত কোনো দিন বড়বাবু পুজোর শাড়ি নিয়ে জিজ্ঞাসা করেনি। কুন্তী মনোরমা দেবীর দিকে তাকিয়ে দেখে মনোরমা দেবী বিস্ফোরিত চোখে কুন্তীর দিকে তাকিয়ে আছে। কুন্তী কি উত্তর দেয় তা জানার জন্য। মনোরমা দেবী জানেন যে কুন্তী কখনো মিথ্যে কথা বলে না। সত্যি কথাটাই এত সুন্দর করে গুছিয়ে বলবে যে কেউ রাগ করতে পারবে না। মনোরমা দেবী ভাবছেন বিশ্বম্ভর বাবু বুঝি জেনে গেছেন যে কুন্তী শাড়ি নেয়নি, তাই ভিতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে গেছেন তিনি। কি জানি পান দিতে গিয়ে কপালে আজ কি দুঃখ আছে। কি মনে হয়, কুন্তী কি বিশ্বম্ভর বাবুর প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবে, নাকি মনোরমা দেবীর কপালে দুঃখ আছে? গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।